শালুক নিজের পালপত্রে সব শক্ত করে ধরে কোনো দিকে না তাকিয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। কিছুটা সামনে এগোতেই আদনান পিছু নিল তার। শালুক দ্রুত পায়ে হাঁটতে লাগলো, কিন্তু আদনানের সাথে ফিরে উঠল না। আদনান এগিয়ে এসে শালুকের পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, কেমন আছিস? শালুক জবাব দিল না। আদনান আবারও জিজ্ঞেস করলো, কেমন আছিস? শালুক হাঁটার গতি আরও বাড়িয়ে দিল। আদনানের এবার রাগ উঠে গেল। শালুকের হাত টেনে ধরে বলল, ভাব দেখাচ্ছিস আমাকে? কথা বলছি কানে যাচ্ছে না? শালুক টান দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি সমস্যা আপনার? রাস্তাঘাটে মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না? ইপটিজিং করতে চলে আসেন? আদনানের ভীষণ হাসি পেল। হেসে দিয়ে বলল, আমাকে তুই চিনতে পারছিস না মনে হয়? এরকম করছিস কেন? আমার উপর রেগে আছিস? শালুক বলল, আপনি আমার কেউ হন? আপনাকে আমি চিনি? আপনার উপর রাগ করার প্রশ্ন আসছে কেন তাহলে? আদনান শালুককে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে শালুক। এরকম কিছু হবে আমি কখনো ভাবিনি। আমি তোকে কিছুতেই হারাতে চাইনি শালুক। কেউ না জানুক, আমার মন জানে আমি তোকে কতটা ভালোবাসি। শালুকের ভীষণ ঘেন্না লাগলো শুনে। কেমন সারা শরীর গিন গিন করে উঠেছে ওর আদনানের মুখে ভালোবাসার কথা শুনে। রাস্তার ওপর একদলা থুতু ছুঁড়ে ফেলে বলল, আপনি আর ভালোবাসা দুটোই বিপরীতমুখী। আপনার সাথে অন্তত ভালোবাসা শব্দ যায় না। আপনি একটা মারাত্মক লেভেলের অসভ্য ইতর স্বভাবের লোক। আদনান ব্যথিত চোখে তাকিয়ে বলল, সবাই আমাকে ভুল বুঝুক, আমার কোনো কষ্ট নেই, তাতে কোনো, কিন্তু তুই আমাকে ভুল বুঝিস না। আমার কথাটা শোন আগে, তারপর বুঝবি আমি কেন এরকম করতে বাধ্য হয়েছি। শালুকের বিরক্ত লাগলো। ভেবেছে বাড়িতে গিয়ে ধ্রুবকে কল দিয়ে জানাবে তার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে, কিন্তু এখন আদনান যা শুরু করেছে তাড়াতাড়ি বাড়িতে যাবার উপায় নেই। আদনান শালুকের হাত টেনে ধরে বলল, তোর এই হাতটা আমার হাতে রাখতে চেয়েছি আজীবন আমি, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। তোকে আমি কতটা চাই শালুক, তুই জানিস না, কেউ বুঝবে না সেটা। শালুক হাঁটা শুরু করলো। আদনান মন খারাপ করে শালুকের পিছনে নিল। সুযোগ খুঁজে রাস্তায় কাউকে না পেয়ে শালুকের হাত টেনে ধরে পিছনে ফিরিয়ে কোমর চেপে ধরে বলল, একটাবার আমার কথা শুন শালুক, তারপর আমার সাথে এরকম রাগ করিস। ধ্রুবর কারণে আমাকে এসব করতে হয়েছে। আমি বাধ্য হয়ে এরকম কাজ করেছি। শালুকের হিতাহিত জ্ঞান হারিয়ে গেল আদনানের এই অসভ্যতা দেখে। কষে একটা থাপ্পড় বসালো আদনানের বাম গালে, তারপর ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আর কোনোদিন আমার সামনে আসারও চেষ্টা করবি না তুই। আমার চরিত্রে তুই দাগ লাগানোর চেষ্টা করেছিস, আমাকে সবার কাছে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করেছিস। আল্লাহ সহায় ছিল বলে আমার আল্লাহ আমার সম্মান রক্ষা করেছে। কোনো দিন যদি আবারও আমার সাথে কথা বলার চেষ্টা করিস, আজ এক গালে থাপ্পড় মেরেছি আমি, পরের বার আর আমার হাতে থাপ্পড় না। তোকে সাহায্য করার জন্য আমার হাজবেন্ড ধ্রুবই যথেষ্ট। তোর মতো নর্দমার কীটকে সে খুব ভালো করে সাহায্য করতে জানে। আর ধ্রুব নামে একটা কথাও বলার চেষ্টা করবি না, ওর নাম উচ্চারণ করার যোগ্যতা আর তোর নেই। শালুক আর থামলো না, দৌড়ে বাড়ির দিকে গেল। আদনান ঠায় দাঁড়িয়ে রইল সেখানে হতবিহ্বল হয়ে। শালুক তাকে থাপ্পড় দিয়েছে, তাকে তুই করে কথা বলেছে। সব কেমন অবিশ্বাস্য লাগছে আদনানের কাছে। এই কি সেই শালুক, নরম কোমল প্রাণ? সেই শালুক কোথায় আজ? এ তো স্বয়ং বিধ্বংসী নারী। এই কোমল হাত কাউকে এভাবে আঘাত করতে পারে, তা কখনো ভেবেছে আদনান? ধ্রুবর জন্য আর শালুকের হাতে থাপ্পড়ও খেতে হলো আদনানের। মাথা বউ বউ করে ঘুরতে লাগলো আদনানের। শালুক বাড়িতে এসে হাঁপাতে লাগলো। বাকিটা পথ আর সে দৌড় বন্ধ করেনি। আতিফা বেগম এক গ্লাস পানি দিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর, এত হাঁপাচ্ছিস কেন? শালুক পানি খেয়ে বলল, কিছু না চাচি। দ্রুত পায়ে হেঁটে এসেছি তো তাই। আদিবা বেগম আর কিছু না জিজ্ঞেস করে বললেন, যা কাপড় পাল্টে আয়, আমি ভাত বাড়ছি। শালুক নিজের রুমে চলে গেল। ড্রেস চেঞ্জ করে গোসল করে নিল। গোসল করতে গিয়ে শালুকের মনে হলো তার সারা শরীর আদনানের ছোঁয়ায় অপবিত্র হয়ে গেছে যেন। বাথরুমের ঝর্ণার পানির সাথে গড়িয়ে পড়লো শালুকের চোখের কয়েক ফোঁটা উৎস জল। শালুক জানে সারা পৃথিবীর সাবান দিয়ে ধুয়েও এই ছোঁয়া মুছতে পারবে না। ধ্রুবর ভালোবাসার ছোঁয়া পেলেই এই অপবিত্র ছোঁয়া বিলীন হয়ে যাবে দেহ থেকে। হঠাৎ করে শালুকের মন খারাপ হয়ে গেল। ধ্রুবকে ভীষণ মনে পড়তে লাগলো। কি করছে এখন ধ্রুব? শালুকের কথা কি তার মনে পড়েছে? সেও কি শালুকের মতো বিরহে পড়ছে?
গোসল করে শালুক একটা হলুদ জামা পরে নিল। ধ্রুব গতকাল নামাজ পড়তে বের হয়ে শালুকের জন্য অনেক কিছু কিনে দিয়েছে। শালুক এখনো ব্যাগগুলো খুলেও দেখেনি। জামা কাপড়ের ব্যাগ খুলতেই দেখলো উপরে এই জামা। আর শালুক জানে এটাও ধ্রুব গতকাল কিনে এনেছে। ব্যাগ দুটো খুললে আরও অনেক কিছু দেখা যাবে। শালুক ঠিক করলো এগুলো এখন খুলবে না, রাতে একা একা সব খুলে দেখবে। হলুদ সাদা জামা পরে শালুক নিচে নামতে আদনানের মুখোমুখি এলো। পাশ কাটিয়ে শালুক চলে গেল। আদনান পিছনে ফিরে তাকালো আবারও শালুকের দিকে। শালুক আগের চাইতে বেশ সুন্দরী হয়েছে, গায়ের রং আরও উজ্জ্বল হয়েছে, ভেজা চুলগুলো বেয়ে পানি পড়ছে। কি সুন্দর সেই দৃশ্য! ধ্রুবর কপালের কথা ভেবে আদনানের আরও ঈর্ষা হলো। প্রতিদিন ধ্রুব শালুকের এই চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় নিশ্চয়ই ধ্রুব তখন। আদনান নিজেও তো এই সামান্য একটু তো দগ্ধ হয়ে যাচ্ছে, তাহলে ধ্রুব কি করে? শালুক তো তার স্ত্রী। পর মুহূর্তের লজ্জা পেল আদনান, নিজেকে নিজে সামলে নিজের রুমে চলে গেল। খেতে বসে শালুক ধ্রুবকে কল দিল। ধ্রুব তখন খেতে বসেছে। শালুক জিজ্ঞেস করলো, কি দিয়ে খাচ্ছেন আপনি? ধ্রুব সামনে রাখা ডাল আর সবজির দিকে তাকিয়ে বলে, আমার প্রিয় তরকারি দিয়ে খাচ্ছি শালুক। তুমি? শালুক বলল, ইলিশ মাছের ডিম, কষা মাংস, ডাল। আপনার কথা ভীষণ মনে পড়ছে। কষা মাংস না আপনার ভীষণ প্রিয়? এই খাবারটা আমার খেতে ইচ্ছে করছে না আপনাকে ছাড়া। ধ্রুব হাসলো। ধ্রুবর হাসির শব্দ হয় না, ঠোঁট টিপে কি সুন্দর করে হাসে সে। তবুও শালুক বুঝতে পারলো ধ্রুব হাসছে। ধ্রুব বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী না শালুক? আমার 50% তুমি। তুমি খেলেই আমার মন ভরে যাবে। সব কিছুতে পেট ভরতে হয় না, মন ভরলেই মানুষ সুখ পায়। সেই সুখ পেট ভরে খেলেও পাওয়া যায় না। এই যে তুমি আমার কথা ভাবছ, খেতে গিয়ে আমাকে মনে করছো, এর চাইতে সুখের কথা আমার জন্য দ্বিতীয় কিছু নেই শালুক। শালুক মলিন হাসলো, এরপরে বলল, আমার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে জানেন। একটা ওয়ার্ডও কারো থেকে দেখে লিখতে হয়নি, সবাই কমন এসেছে। ধ্রুব খুশি হয়ে গেল শুনে, শুক্রিয়া আদায় করলো আল্লাহর কাছে। আল্লাহ তোর যেন সব পরীক্ষা এরকম ভালো হয়। শালুক বলল, আপনি হঠাৎ করে আমাকে তুমি করে বলছেন, বুঝতে পারছেন? ধ্রুব হেসে ফেললো। সে ইচ্ছে করে শালুককে তুমি করে বলছে। রাতে সবার সামনে শালুককে তুই করে বললে সবাই ভাবতো হয়তো ওরা এখনো কেউ কাউকে ওভাবে মেনে নেয়নি। একবার তুমি বলার পর আর তুই বলতে ইচ্ছে করছে না। ধ্রুব কেল কেটে দিল। শালুক খেয়ে শাপলার কাছে গেল। তারপর শাপলার কাছে আদনানের ব্যাপারটা শেয়ার করলো। শাপলা অবাক হলো আদনানের এই বহুরূপ দেখে। এই লোকটা কি পাগল নাকি? এই আশাকে বিয়ে করতে চাচ্ছে, আবার শালুককে বলছে ভালোবাসে। মাথা কি এলোমেলো হয়ে গেল নাকি আশাকে হারিয়ে? সাফলা ঠিক করলে এসব ধ্রুবভাইকে জানাবে। সে শালুকের অজান্তে, নয়তো আদনান পরে যদি আরও সমস্যা করে। ধ্রুবর মন বিক্ষিপ্ত হয়ে আছে। একটু আগে শাপলা কল দিয়েছে শালুকের ফোন থেকে। আদনান যা যা করেছে সব বলেছে শাপলা ধ্রুবকে। তারপর থেকে ধ্রুবর মন মেজাজ বিগড়ে আছে। রাগ হয়েছে সপ্তমে, অযথায় মাথা গরম হচ্ছে। এই শীতের দিনও ধ্রুবের শরীর থেকে ঘাম বের হচ্ছে। যা নিয়ে ধ্রুব চিন্তায় ছিল তাই হচ্ছে। নিজেকে শান্ত করার চেষ্টা করল ধ্রুব। এরকম অযথায় রাগে ফুসফুস করার স্বভাব ধ্রুবর নেই। ধ্রুব মাথা ঠান্ডা রেখে কাজ করার মানুষ। এই মুহূর্তে অতিরিক্ত রাগ ধ্রুবকে ভাবিয়ে তুলছে। সে কি নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে? ধ্রুবর দাদি বলতেন, অতিরিক্ত রাগ হলেন যাতে মাটির দিকে তাকিয়ে থাকে, তাহলে রাগ মাটি হয়ে যাবে। আর নয়তো পানির দিকে তাকিয়ে থাকতেন, যাতে রাগ পানি হয়ে যাবে। এই বিশাল শপিং মলের 2 তলার ওই শোরুমের সৌদি তো কোনো মাটি নেই, আর না আছে ওভাবে দেখার মতো কোনো পানি। বোতলের পানির দিকে তাকিয়ে রাগ কমানোর কোনো উপায় পেল না। ফ্লোরে শুয়ে ধ্রুব 100 থেকে উল্টো দিকে কাউন্ট করতে শুরু করলো। এসে এসে ধ্রুব অনুভব করতে পারলো তার রাগ কমেছে, তবুও খানিকটা মনোকষ্ট রয়ে গেল। শালুক কেন তার কাছে এই ব্যাপারটা লুকিয়ে গেছে এই ভেবে বুঝতে পারলো না ধ্রুব শালুকের এই ব্যাপারটা। শোরুম থেকে বের হয়ে ধ্রুব টিউশনিতে গেল। 2টা টিউশনি শেষ করে শেষ টিউশনিতে যাবার সময় ধ্রুবর কেমন ইতস্ত বোধ হলো। এই টিউশনিটা ধ্রুবর কাছে কেমন যেন লাগে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া একটা মেয়েকে পড়ায় ধ্রুব। ফিন্যান্স আর অ্যাকাউন্টিং 2 সাবজেক্ট। সপ্তাহে 3 দিন ফিন্যান্স, 3 দিন অ্যাকাউন্টিং। মাসে 10,000 টাকা বেতন। কিন্তু ছাত্রীর আচার ব্যবহার কিছুদিন ধরে ধ্রুবর কাছে সুবিধাজনক লাগছে না।
ধ্রুব বাসার বাহিরে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল, তারপর মুখে অতিরিক্ত গাম্ভীর্য এনে বাসায় প্রবেশ করল। তার ছাত্রী চেয়ারেই বসেছিল, যেন ধ্রুবর প্রতীক্ষা করছে বসে বসে। ধ্রুব বসতে বসতে আর চোখে তাকালো। মোটা করে চোখে কাজল দিয়েছে মেয়েটা, ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক, কানে নীল দুল পড়েছে নীল জামার সাথে ম্যাচিং করে। ধ্রুব একটা হতাশার দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটার হাবভাব সুবিধাজনক লাগছে না বলে ধ্রুব প্রথমেই বলে দিয়েছিল সে বিবাহিত, কিন্তু মেয়েটার মধ্যে তার জন্য ভ্রূক্ষেপ নেই। ধ্রুব গম্ভীর মুখে বলল, গতকাল যার থেকে অবস্থার বিবরণী করতে দিয়েছিলাম, আগে ওটা দেখাও। ধ্রুব ছাত্রীর নাম নিশা। নিশা খাতা বের করে বলল, স্যার আমার দিকে তাকান। ধ্রুব খাতার দিকে তাকিয়ে বলল, তোমার দিকে তাকানোর কি আছে? তোমার দিকে তাকিয়ে থাকার জন্য তো আমাকে মাস শেষে 10,000 টাকা দেওয়া হয় না। টাকা দেওয়া হয় তোমাকে তোমার লেখাপড়ার দিকে তাকানোর জন্য। তাই নিজের সাজগোজ বন্ধ করে মন দিয়ে নিজের মেধাকে সাজাও, পড়ালেখায় মন দাও। নিশা ফিস করে বলল, মন তো স্যার আপনার কাছে থাকে, আপনার কাছে থাকে। ধ্রুব শুনতে পেল কথাটা, কিন্তু জবাব দিল না, না শোনার ভান করে রইল। নিশা আবারও বলল, আমার দিকে তাকালে আজকে আপনি একটা মজার জিনিস দেখতে পাবেন। আজকে আমাকে অন্যরকম লাগছে, সেটা দেখতে পাবেন। ধ্রুব না তাকিয়ে বলল, কেন? তোমাকে আজকে মাথায় শিং গজিয়েছে নাকি? বাজে কথা বন্ধ করো। তোমার অঙ্ক মিলেনি, কোনটা কোথায় বসবে তুমি সেটাই এখনো বুঝতে পারছো না। আয় ব্যয় সব গুলিয়ে ফেলেছ। নিশা করুণ সুরে বলল, আমার মাথাটাই তো গুলিয়ে গেছে স্যার, অঙ্ক মিলবে কিভাবে? ধ্রুব আবারও খাতায় আর্থিক অবস্থার বিবরণী ঘরে রাখলাম। তারপর নিশার দিকে খাতে এগিয়ে দিয়ে বলল, শুরু করো আবার। যে এন্ট্রি বুঝবে না আমাকে জিজ্ঞেস করবে। নিশা ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আগে এটা বুঝেন কিভাবে কারো মনে এন্ট্রি নেওয়া যায়। ধ্রুবর ভীষণ রাগ হলো, ধমকে বলল, পাজলামি করতে বসেছ তুমি? আমাকে জোকার মনে হয় তোমার, নাকি তামাশা করতে ভালো লাগছে? নেক্সট টাইম যদি তোমার এরকম ব্যবহার দেখি, তবে আমি তোমার আম্মুকে ভুলে যাব। আমার পক্ষে তোমাকে পড়ানো সম্ভব না। অন্য টিচার রাখতে, বেয়াদব স্টুডেন্ট আমার চাই না। কথাটা নিশার কলিজায় লাগলো, ধ্রুবর এই কথাগুলো। ধ্রুব কেন বুঝতে পারছে না নিশা তাকে ভালোবাসে? শুধুমাত্র ধ্রুবর জন্যই তো নিশা পড়ানোর টাইম হবার আগেই টেবিলে এসে বসে থাকে, নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখে। আর ধ্রুব কিনা নিশার থেকে নিস্তার পেতে নিজেকে বিবাহিত বলে দাবি করছে। নিশা ভেবে পায় না সে দেখতে কি এতই খারাপ? নিশাকে অঙ্ক করতে দিয়ে ধ্রুব শালুককে কল দিল। শালুক তখন বাংলা দ্বিতীয় পত্র নিয়ে বসেছে। ধ্রুবর কল্পে অবাক হলো, এই সময় ধ্রুব তো কখনো কল দেয় না, আজ কি হলো হঠাৎ? তড়িঘড়ি করে শালুক কল রিসিভ করলো। ধ্রুব যথাসম্ভব মধুর সুরে বলল, কি করছো? খেয়েছো তুমি? শালুক জবাব দিল, পড়া শেষ করে খাবে। তারপর জিজ্ঞেস করলো, এই সময় তো কল দেন না, আজকে হঠাৎ কি হলো? ধ্রুব নিশাকে শুনিয়ে শুনিয়ে বলল, এই সময় তো আমার বউটা আমার কাছে থাকতো বাসায়, তাই কল দিতাম না। কারণ বাসায় গেলে তোমাকে দেখব, আজকে তো তুমি নেই, তাই খুব মিস করছিলাম, এজন্য কল দিয়েছি। আজ তো বাসায় গেলে দেখব বাসা পাকা। শালুকের কেমন যেন ভালো লাগলো ধ্রুবর এই কথাগুলো, কেমন হৃদয় প্রশান্ত করে দিচ্ছিল। ধ্রুবর কল রেখে দিল। নিশা কান পেতে শুনল সবটা, তবু ওর বিশ্বাস হলো না। নিশার মনে হলো এই সব ধ্রুবর প্ল্যান, কাউকে আগেই বলে রেখেছিল হয়তো, তাই নিশাকে সরানোর জন্য এরকম করছে ধ্রুব। চুপচাপ নিশা অঙ্ক করে গেল, ধ্রুবকে একটা এন্ট্রিও জিজ্ঞেস করলো না। অঙ্ক দেখতে গিয়ে ধ্রুব টের পেল নিশা ফুপিয়ে কাঁদছে। আর মজার ব্যাপার হলো অঙ্কে এবার ঠিকঠাক মিলে গেছে। ধ্রুব ভেবে ফেল না নিশার এই কান্নার কারণ কি, তবে এটুকু বুঝতে পারলো এই টিউশনেই ছেড়ে দিতে হবে খুব শীঘ্রই। এসব কেলেঙ্কারিতে ধ্রুব কিছুতেই জড়াতে চায় না, আর এই ষোড়শীকে বোঝানোর সাধ্য তার নেই। নিজের বউয়ের চিন্তা করবে নাকি অন্য মেয়েকে নিয়ে ভাববে সে? বাকি সময়ে ধ্রুব আরও দুটো অঙ্ক করালো। নিশা একটা কথাও বলল না ধ্রুবর সাথে। নিশা ভেবেছিল ধ্রুব একটাবার হলেও জিজ্ঞেস করবে নিশাকে কেন চুপ করে আছে,
কিন্তু নিশার ভাবনা ভুল করে দিয়ে ধ্রুব প্রশ্ন করেনি। সময় শেষ হতেই ধ্রুব উঠে চলে গেল। পড়ার টেবিলে নিশা কান্নায় ভেঙে পড়ল। নাকের জল, চোখের জল একাকার হয়ে গেল নিশার। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে নিশা, যা চেয়েছে তাই পেয়েছে। এজন্য সব কিছুতে জিতে যাওয়ার একটা মানসিকতা নিশার মধ্যে প্রবল। সব সময় আত্মীয় স্বজন, কাজিনদের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি নিশার। কেননা নিশার বাবার অনেক টাকার মালিক, তার একমাত্র উত্তরাধিকারী নিশা। তার উপর নিশা বেশ সুন্দরী। সব দিক মিলিয়ে সবখানে নিশা দেখেছে সবাই তাকে খুব প্রাধান্য দেয়। কিন্তু এই একটা জায়গায় একজন মানুষের কাছে নিশা হেরে যাবে, তা নিশার ভাবনাতে ছিল না কখনোই। ক্লাস 7 থেকে বেশ কয়েকজন প্রাইভেট টিচার চেঞ্জ করেছে নিশা। পড়াতে পড়াতে সবাই নিশাকে ভালোবেসে ফেলত। এর থেকে নিশার মধ্যে এক ধরনের অহংকার বোধ জন্ম নিল। সে ভেবেই নিল এরকমটাই হতে হবে। কিন্তু অন্যদের চাইতে এরকম হওয়ায় নিশার মনে জায়গা করে নিয়েছে। স্বপ্নের পুরুষ হিসেবে নিশা যেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, মেধাবী, শ্যামলা, লম্বা ছেলে পছন্দ করে, ধ্রুবর মধ্যে তার সবটাই আছে। নিশা কিছুতেই দীপুর নেশা থেকে নিজেকে বের করে আনতে পারছে না। উল্টো দুপুরে কাঠখোট্টা ব্যবহারে নিশা আরও প্রেমে পড়ে যাচ্ছে, অথচ এই মানুষটা কিছুতেই বুঝতে চায় না ওকে। ধ্রুব বাসায় ফিরে শটান হয়ে শুয়ে পড়ল। আজ আর রান্না করতে ইচ্ছে করে না, একা একা খেতে ইচ্ছে করে না। পুরো বাসা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। একটা মানুষের অনুপস্থিতিতে এই বাসাটাও বুঝে গেছে। ধ্রুবর বুকের ভেতর ভীষণ জ্বালাপড়া অনুভূতি টের পাচ্ছে ধ্রুব। কেন এত অন্তর পুড়ে যাচ্ছে? কেন শালুক এভাবে হৃদয়ে আসন গেড়ে বসেছে? আজ যে শালুক কাছে নেই, অথচ ধ্রুব এই সামান্য বিরহ সহ্য করতে পারছে না। শালুক পড়া শেষ করে খেতে গেল। আদনান অপেক্ষা করেছিল কখন শালুক খেতে যাবে। শালুক খেতে বসে 2 লোকমা খেয়েছে। সেই সময় আদনান খেলো ভাত খেতে। মাকে ডেকে ভাত দিতে বলল। শালুক বুঝতে পারল আদনান ইচ্ছে করে এ সময় এসেছে। ভাতের প্লেট নিয়ে শালুক দাদার রুমে চলে গেল। আদনান বুক ভরা ব্যথা নিয়ে তাকিয়ে রইল। শালুক কেমন করে তাকে ইগনোর করে যাচ্ছে। এত ভাব কি সবে হলো শালুকের? নাকি ধ্রুবর সাথে থাকতে থাকতে শালুকে এরকম হয়ে গেছে? খাওয়ার পর দাদির রুমে বসে সবাই মিকে কিছুক্ষণ গল্প গুজব করলো। রাতে শালুক ঠিক করলো আজকে নিজের রুমে ঘুমাবে। ধ্রুব কি কি রেখেছে ব্যাগে এসব দেখবে। রুমে গিয়ে শালুক ধ্রুবকে কল দিল। ধ্রুব ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। গত রাত জার্নি শেষ করে বাসায় এসে 2 ঘন্টাও ঘুমাতে পারেনি। বের হয়ে যেতে হয়েছিল জীবিকার তাগিদে। সারাদিন খাটাখাটনি শেষে আজ বিছানায় পিঠ দিয়ে শালুককে ভাবতে ভাবতেই ধ্রুব ঘুমিয়ে পড়ল। শালুক যখন ধ্রুবকে কল দিয়েছে তখন রাত 12:15। শালুক ফোন রেখে দিয়ে সবেমাত্র ব্যাগ খুলছে, এ সময় দরজায় টোকা পড়ল। শাপলা ভেবে শালুক দরজা খুলতে দেখলো আদনান দাঁড়িয়ে আছে। শালুককে কথা বলার সুযোগ না দিয়ে আদনান মুখ চেপে ধরে দরজা বন্ধ করে দিল। শালুক হাত দিয়ে খামচে ধরে রেখেছে আদনানের হাত। পা দিয়ে পিছন থেকে লাথি দিচ্ছে, কিন্তু আদনান শালুকের মুখ ছাড়ছে না। পিস পিস করে বলতে লাগলো, তোকে আর শুনতেই হবে আমার কথা, নয়তো আমি শান্তি পাবো না। তুই আমার, শুধু আমার হবার কথা ছিল। আমি তো তোকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্যই আশাকে বিয়ে করতে চেয়েছি। মাঝখান থেকে ধ্রুবের সব ঝামেলা পাকালো। শালুক খুব জোরে আদনানের হাঁটুতে একটা লাথি দিল। প্রচণ্ড ব্যথা পেল আদনান, তবুও শালুকের মুখ ছাড়ল না। শালুককে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে আদনান বলল, একটু আমার কথা শোন শালুক, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি তোকে সত্যি ভালোবেসেছি। আমি মনে হয় পাগল হয়ে যাব শালুক তোর বিরহে। আমি সব শেষ করে দিব শালুক, সবাইকে শেষ করে দিব, সবার আগে ধ্রুবকে শেষ করে দিব। তোকে আমি একবার হারিয়েছি, আর হারাতে চাই না। বিশ্বাস কর, আমি তোকে অনেক সুখে রাখবো। ধ্রুবর ঘুম ভেঙে গেল হঠাৎ করে। বুকের ভেতরে কেমন কেঁপে উঠল ঘুমের মধ্যে। তড়াক করে ধ্রুব লাফিয়ে উঠে বসলো বিছানায়। শীত লাগছে, অথচ সে গায়ে কম্বল দেয়নি। এজন্যই কি ঘুম ভেঙে গেছে? ভেবে ফেলো না ধ্রুব। ফোন চেক করে দেখে আধা ঘন্টা আগে শালুক কল দিয়েছে। ধ্রুব কল ব্যাক করলো শালুককে। রিং হতে থাকলো, কিন্তু শালুক রিসিভ করতে পারলো না। ধ্রুবর কল দেখে আদনানের মাথা খারাপ হয়ে গেল যেন। আদনান শালুককে টেনে নিয়ে এগিয়ে
গিয়ে এক হাতে শালুকের মুখ চেপে ধরে ধ্রুবর কল কেটে দিল। কল কেটে দেয় ধ্রুব 2 মিনিট অপেক্ষা করলো শালুকের কল ব্যাক করার। কল না পেয়ে আবারও কল দিল। আদনান বিরক্ত হয়ে কল আবারও কেটে দিল। এরপর ফোন অফ করে দিল। ধ্রুব হতবাক হলো শালুকের ফোন বন্ধ পেয়ে। কথা না বলে শালুক তো ফোন রেখে দেওয়ার মানুষ না। তারপর এখন কিনা ধ্রুবর কল কেটে দিয়ে সে ফোনের সুইচ অফ করে দিয়েছে। ধ্রুবর বুকের ভেতর জ্বলতে লাগলো। কি হয়েছে শালুকে? শাপলার ফোন নেই, যে শাপলাকে কল দিবে। উপায় না পেয়ে ধ্রুব দাদাকে কল দিল। কেন জানি তার বুকের ভেতর খসখস করছে একটা সন্দেহ। নুরুল ইসলাম সাহেব এত রাতে নাতির কল পেয়ে অবাক হলেন। ধ্রুব সোজা বলল, দাদা এখনই উপরে যান, শালুকের সাথে আমার এই মুহূর্তে কথা বলতেই হবে। চশমা চোখে দিয়ে ধ্রুবর দাদা ফোন নিয়ে উপরে গেল। প্রথমে শাপলার রুমের দরজায় নক করলো। ঘুম থেকে জেগে শাপলা দরজা খুলে দাদাকে দেখে অবাক হয়ে গেল। হাই তুলতে তুলতে বলল, কি হয়েছে দাদা? দাদা জিজ্ঞেস করলেন, শালুক কই? ধ্রুব কল দিয়েছে কথা বলতে। শাপলা আর মোড়া ভেঙে বলল, ও তো আজকে ওর রুমে শুয়েছে, আমি ডাকছি, চলেন। ধ্রুব লাইনে থেকে সব শুনতে লাগলো। বুকের ভিতর দুকফুক করতে লাগলো ধ্রুব। শাপলা কয়েকবার শালুককে ডাকলো, কিন্তু শালুক জবাব দিতে পারল না। আদনান শক্ত করে 2 হাতে শালুকের মুখ চেপে ধরে রেখেছে। উপায় নিয়ে পেয়ে শালুক লাথি দিয়ে টুলুর উপর থেকে গ্লাস ফেলে দিল। ঝনঝন শব্দ তুলে কিছু ভেঙে যাবার শব্দ শুনে শালুকের দাদাও এবার ডাকতে লাগলেন, কিন্তু কেউ দরজা খুলছে না। আদনান ঘামতে লাগলো, সেই সাথে সমানে শালুক তাকে খামচি দিচ্ছে। শালুকের জবাব না পেয়ে দাদা বললেন, ও মনে হয় ঘুমাই গেছে ধ্রুব। ধ্রুব কঠোর স্বরে বলল, না দাদা, ও জেগে আছে। একটু আগে আমি কল দিয়েছিলাম, আমার কল ও কেটে দিয়েছে। আপনি দরজা ভাঙার ব্যবস্থা করেন, যদি শালুক দরজা না খোলে। এক্ষুনি দাদা, দেরি করবেন না। শালুকের দাদা কিছুই বুঝতে পারছেন না কি করবেন। জোরে জোরে শালুককে ডাকতে লাগলেন। বাহিরে চিৎকার শুনে সবার ঘুম ভেঙে গেল। একে একে সবাই রুম থেকে বের হয়ে শালুকের রুমের সামনে জড়ো হলো। শালুকের বাবা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্বা? নুরুল ইসলাম সাহেব বিমর্ষ বদলে ছেলের দিকে তাকিয়ে বললেন, বুঝতেছি না রে বাবা। ধ্রুব কল দিল শালুকের সাথে কথা বলবে, ফোন নিয়ে যেতে। আমার আগে শালুককে কল দিয়েছে, শালুক নাকি কল কেটে দিয়েছে, রিসিভ করেনি। ওর এজন্য চিন্তা হচ্ছে। এখনও লাইনে আছে ধ্রুব। নুরুল ইসলাম সাহেব ফোন কানে নিয়ে বললেন, দরজা তো খোলে না শালুক। ধ্রুব বলল, দরজা ভাঙার ব্যবস্থা করেন দাদা, বড় চাচিকে বলেন গিয়ে দেখে আসতে আদনান কোথায়। নুরুল ইসলাম সাহেব বড় পুত্রবধূকে তাই বললেন। আদিবা বেগম উদ্ভ্রান্তের মতো ছেলের রুমে ছুটে গেলেন। মনে মনে আল্লাহকে বলতে লাগলেন, ছেলে যাতে রুমে থাকে, আর যাতে কোনো কেলেঙ্কারি না ঘটে। তার আশা বৃথা হলো। গিয়ে দেখেন রুমে কেউ নেই। তিনি পাগলের মতো হয়ে গেলেন। বাহিরে এসে বললেন, আদনান তো রুমে নেই। সেলিম সাহেব সাথে সাথে ছেলের ফোনে কল দিলেন। শালুকের রুমের ভেতর থেকে ফোন বেজে উঠল। আদনান নিজেও দিশেহারা হয়ে গেছে। এই অবস্থায় সবাই যেভাবে এসে পড়বে তা তার ভাবনাতেও ছিল না। সে তো এসেছিল শুধুমাত্র শালুকের ভুল ভাঙাতে। ভয়ে আদনান দরজা খুলতে গেল না, শালুকের মুখও ছাড়ল না। এতক্ষণ ধরে ধস্তাধস্তি করে শালুকের শরীরের সব শক্তি যেন ফুরিয়ে গেল, নিস্তেজ হয়ে গেল শালুক। তার উপর মনে হয় ভয় কাজ করছে ধ্রুবকে নিয়ে। ধ্রুব যদি তাকে ভুল বুঝে তাহলে শালুক কি করবে? এমনিতে তো ধ্রুব জানে শালুক আগে আদনানকে পছন্দ করত। ধ্রুব যদি কখনো ভাবে শালুকের মানসিকতা এখনো আগের মতো আছে, বুকের ভেতর হাতুড়ি ফেটা করতে লাগলো শালুকের। ইচ্ছে করলো এক ছুটে পালিয়ে যায় ধ্রুবর কাছে। ধ্রুবর বুকে আছড়ে পড়ে। বাহিরে দরজার ভাঙার শব্দ শোনা যাচ্ছে। আদনান স্থানুর মতো দাঁড়িয়ে আছে, শালুকের মুখ চেপে ধরে। শালুক তো তেমনই দাঁড়িয়ে আছে। দুজনেই মনে এরকম ভয়। শালুকের মনে হচ্ছে এসব স্বপ্ন দেখছে সে, একটু পরেই তার ঘুম ভেঙে যাবে। ঘুম থেকে উঠলে দেখবে সব ঠিকঠাক, কিন্তু শালুকের ঘুম ভুল ভেঙে গেল যখন দরজা খুলে সবাই শালুকের রুমে প্রবেশ করলো। দুজনেই এই অবস্থায় দেখে সেলিম সাহেব ছুটে এসে আদনানের হাত থেকে শালুককে ছাড়িয়ে দিলেন। শালুকের বাবা মা এসে শালুককে জড়িয়ে ধরল। সারা শরীর টলছে শালুকের, নিজেকে ভীষণ দুর্বল মনে হচ্ছে। বাবা মায়ের গায়ের উপরে শালুক ঢলে পড়ল। আদিবা বেগম মাথা হেঁট হয়ে গেল ছেলের এই অসভ্যতা দেখে। সেলিম সাহেব আদনানের গালে কয়েকটা থাপ্পড় বসালেন। আদনান নীরবে সব সহ্য করে গেল। তবুও তার মনে একটাই কষ্ট রয়ে গেল, সে শালুককে কিছুই বুঝিয়ে বলতে পারেনি, শালুকের ভুল ভাঙাতে পারেনি। ওপাশ থেকে ধ্রুবের বেদনার্ত গলার স্বর শোনা গেল। ধ্রুব দাদাকে জিজ্ঞেস করলো, আমার শালুক কই দাদা?
ও কেমন আছে? কাঁপা কাঁপা গলায় তিনি উত্তর দিলেন, শালুক অজ্ঞান হয়ে গেছে ধ্রুব। ধ্রুব ফোন রেখে দিল। নুরুল ইসলাম সাহেবের চোখে জল চলে এলো। এই বয়সে এসে নিজের নাতির এত বেহায়াপনা দেখবে কখনো ভেবেছেন তিনি? আদনান তার বড় নাতি, সবার বড় আদনান। কত আদরের ছিল এই নাতি। দাদার হাত ধরে ঘুরে বেড়াতো, দাদার কাঁধে ছড়ে বাজারে চলে যেত। প্রথম নাতি হিসেবে, পরিবারের প্রথম সন্তান হিসেবে আদনান সবার অনেক ভালোবাসা স্নেহ পেয়েছে। সেই স্নেহ এখন আছে বলেই তো সেদিন এত বড় ঘটনা ঘটানোর পরেও কেউ আদনানকে বাড়ি থেকে বের হয়ে যেতে দেয়নি। সকালবেলা শালুক নিজেকে মায়ের পাশে শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো। ঘড়িতে তখন 7:30 বাজে। হাসনা বেগম তো এতক্ষণ বিছানায় থাকার মানুষ না, তবে এখনো শুয়ে আছে যে এখানে। শাপলা বসে আছে মায়ের পায়ের পাশে। শালুক বের হতে গেলে হাসনা বেগম ডেকে বললেন, আগে ধ্রুবর সাথে কথা বল, কল দিয়ে। শালুকের অন্তরাত্মা শুকিয়ে গেল শুনে। ধ্রুবর সাথে কথা বলবে কিভাবে সে? ধ্রুব কি তাকে বিশ্বাস করবে? যদি তাকে মিথ্যাভাবে ভাবে ধ্রুব, শালুক সেই আঘাত কিভাবে সহ্য করবে? ভয়ে শালুক ধ্রুবকে কল দিল না, চুপচাপ বসে রইল জানালার পাশে। কিছুক্ষণ পরেই শালুকের বাবা এলেন রুমে শান্তকে নিয়ে। শান্ত আজ সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে। পাশে মাকে না দেখে অস্বাভাবিক আচরণ করছিল। স্ত্রীকে শুয়ে থাকতে দেখে ফয়েজ আহমেদ জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? আজ রান্নাঘরে গেলে না যে? হাসনা বেগম বিছানায় উঠে বসলেন, কড়া স্বরে বললেন, কেন? একদিন বান্দিগিরি করছি না বলে কি বুকের ভেতর খসখস করছে নাকি? বিয়ে করে তো বউ আনুনি, বান্দি এনেছ। 24 ঘন্টা 7 দিন যে চরকির মতো ঘুরে আত্মসম্মানহীন এক নারী আমি। নিজেকে নিজের ঘেন্না হয় আজ। ফয়েজ আহমেদ কিছুই বুঝতে পারলেন না। শান্ত কান্না করে বলল, নাস্তা দাও, খাবো। হাসনা বেগম এক প্রত্যাশিত কাজ করে ফেললেন, ছেলের গালে একটা চড় মারলেন। শাপলা শালুকার বাবা হতভম্ব হয়ে গেল হাসনা বেগমের এই ব্যবহার দেখে। শান্ত দিঘির জলের মতো নীরব থাকা এই মানুষটা আজ এত রেগে আছে কেন? হাসনা বেগম স্বামীর দিকে তাকিয়ে বললেন, কোনো দিন এই চিন্তা মাথায়ও আনিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছে। তুমি এই মুহূর্তে আব্বাকে গিয়ে বলবে আমরা আলাদা হয়ে যেতে চাই। এই এক ছাদের নিচে আমি আমার মেয়েদের নিয়ে কিছুতেই থাকবো না। আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জীবন শেষ হয়ে গেছে। আমার আরেকটা মেয়ের জীবন এখানে থেকে কোনো বিপদে পড়ুক আমি চাই না। এই বাড়িতে আমি আর থাকবো না যতক্ষণ না তুমি আমাদের নিয়ে বাড়ি ছেড়ে বের হবে। আমি এবং আমার সন্তানেরা কেউই এক গ্লাস পানিও মুখে দিব না এই বাড়ির। ফয়েজ আহমেদের মাথা বনবন করে ঘুরতে লাগলো। কি বলছে হাসনা এসব? উঠে দাঁড়িয়ে তিনি বললেন, পাগল হয়ে গেছো তুমি? কি বলছো বুঝতে পারছো? তুমি নিজে থাকতে পারবে কখনো? সংসার, শ্বশুর শাশুড়ি, ননদ যাই ছেড়ে বাবার বাড়ি গিয়ে তুমি 2 দিনের বেশি 3 দিন কখনো থাকতে পারোনি। সব সময় বলতে এদের ছাড়া তোমার দম বন্ধ লাগে। সেই মানুষ কিভাবে এসব বলছো? হাসনা বেগম শান্ত স্বরে বললেন, তখন আমি জানতাম না, আদর যত্ন করে কালসাপ পুষছি, যে কিনা আমার মেয়েদের উপর সবল দিবে। একেবারে সে আমার মেয়ের চরিত্রে দাগ লাগাতে পারেনি, এজন্য আবারও চেষ্টা করেছে। আজও যখন পারেনি আবারও চেষ্টা করবে সে। আমি আর এরকম কিছু চাই না আমার মেয়েদের জীবনে। তোমার যদি মেয়েদের জন্য কোনো চিন্তা না থাকে তবে তুমি থাকো এখানে, আমি ওদের 3 জনকে নিয়ে বের হয়ে যাব এক কাপড়ে। ফয়েজ আহমেদ দিশেহারা হয়ে গেলেন, তার মাথায় কিছুই আসছে না। স্ত্রী যা বলছেন তা কোনো দিক থেকে ভুল না, কিন্তু এভাবে যৌথ পরিবার থেকে চলে যাওয়া তাও তার মন মানছে না। ফয়েজ আহমেদ বের হয়ে যেতে হাসনা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। শালুক মায়ের সামনে গিয়ে বলল, কেন এরকম করছো মা? তুমি কি পারবে থাকতে? হাসনা বেগম কান্নার জন্য কথা বলতে পারলেন না। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বললেন, আমার 20 বছর ধরে সাজানো সংসার, মায়া মমতা ভালোবাসা দিয়ে সাজিয়েছি 3 জন মিলে। কখনো ওদের যা ভাবিনি, বোন ভেবেছি, ছেলে মেয়েদের নিজের সন্তানের মতো ভেবেছি। আজ সব ছেড়ে যাবার কথা বলছি কি অল্প কষ্টে? আমার মেয়েদের এরকম একটা পরিবেশ আমি আর রাখতে চাই না। এখানে থাকলে ধ্রুব কিছুতেই আর শালুককে আসতে দিবে না এই বাড়িতে। আমি চিনি ধ্রুবকে। যেখানে একবার তার অসম্মান হবে সেখানে সে দ্বিতীয়বার আর আসবে না। আজকে এই ঘটনার পর ধ্রুব কিছুতেই আর আসবে না এই বাড়িতে। শালুককেও আসতে দিবে না। বাকিটা জীবন আমার মেয়েকে এভাবে থাকতে হবে। আজ শালুকের সাথে এরকম করেছে, পরের বার যে শাপলার সাথে এরকম হবে না, কে নিশ্চয়তা দিবে?
ফয়েজ আহমেদ নিচে গিয়ে বাবাকে ডাকলেন। তিনি নিজেও বুঝছেন এটা। এই বাড়িতে থাকলে শালুককে আর এই জীবনের জন্য দেখবে না। ধ্রুব কখনোই শালুককে এখানে পাঠাবে না। সব ভেবে ফয়েজ আহমেদ বাবাকে বললেন আজকে এই মুহূর্তে তিনি স্ত্রী সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যেতে চান। নুরুল ইসলাম সাহেব নরম সুরে বললেন, বেশ, যা তোমাদের ভালো মনে হয় তাই করো। যদি মনে হয় আমার নাতনিদের জন্য এতেই ভালো হবে, তবে আমি তোমাদের কিছুতেই বাধা দিব না। আদিবা বেগম কাপে চা ডালতে ডালতে সব শুনলেন। তার হাত পা কাঁপতে থাকলো, কিন্তু বাধা দেওয়ার মতো সাহস পেলেন না। কিভাবে বাধা দিবেন তিনি? একটা হাসি খুশি যৌথ পরিবার ভেঙে যেতে বেশি দেরি হলো না। কেউ কাউকে দোষারোপ করতে পারল না, অভিযোগ করতে পারল না। ধ্রুব কল দিল কিছুক্ষণ পর। শালুকের সারা শরীর কেঁপে উঠল। কোনো মতে উঠে কল রিসিভ করলো। ধ্রুব নরম স্বরে বলল, শরীর কেমন এখন তোমার? শালুক কোনো মতে জবাব দিল, ভালো আছি এখন। ধ্রুব কোমল গলায় বলল, আমাকে বলতে বলেছি না শালুক, কোনো সমস্যা হলে? গতকাল আদনান তোমাকে রাস্তায় যখন বিরক্ত করেছে, কেন আমার কাছে লুকিয়ে গেলে তখন? আমি বলেছি না আমার কাছে বলতে কোনো সমস্যা হলে? আজ যদি কোনো বিপদ হতো শালুক, আমি কিভাবে বাঁচতাম? কাকে নিয়ে বাঁচতাম আমি শালুক? তোমাকে আমি বলেছি না আমার আর কেউ নেই তুমি ছাড়া? আমার এই পৃথিবী অন্ধকার তোমাকে ছাড়া। তবে কেন আমার কাছে লুকিয়ে গেলে? আমাকে কথা দাও শালুক, আর কখনো আমার কাছে এরকম কিছু লুকাবে না যা তোমার ক্ষতির কারণ হতে পারে। শালুক কেঁদে ফেলল। ভেবেছিল ধ্রুব তাকে ভুল বুঝবে। এখন ধ্রুবর কথা শুনে শালুকের সব ভয় কেটে গেল। জ্বর জ্বর কেড়ে কেঁদে উঠল শালুক। জীবনে এরকম বুঝার মতো একটা মানুষ থাকলে আর কি লাগে সুখী হতে। শালুক কথা দিল আর কখনো কোনো কথা সে লুকিয়ে যাবে না যা তার বিপদের কারণ হতে পারে। নিজেদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে হাসনা বেগম অপেক্ষা করতেন লাগলেন ব্যান আসার। জিনিসপত্র তেমন কিছু না, জামা কাপড়, বই খাতা, নিজের কিছু হাঁড়ি পাতিল। আদিবা বেগম শক্ত হয়ে বসে আছেন চেয়ারে। হাসনা বেগমের বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত জানার পর থেকে তার মন ভীষণ উতলা হয়ে আছে। একবার ছেলের ঘরে গিয়ে অত্যন্ত বিশ্রীভাবে কিছু কথা বলে এসেছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত হিসেব করে দেখলেন মেয়ে দুটোকে ভালো রাখতে হলে এর চাইতে উত্তম সিদ্ধান্ত আর কিছু নেই। আদনানকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলেই কি আদনান যাবে? তার যদি লজ্জা থাকতো তবে সে প্রথম দিনের এরকম ঘটনা ঘটানোর পরেই লজ্জায় অপমানে চলে যেত বাড়ি থেকে, কিন্তু সে যায়নি কোথাও, গাঁট হয়ে বসেছিল। আর যদি যায়ও এখন বাড়ি ছেড়ে, তবুও কতদিন? 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর? সেই তো বাড়িতে সে আসবেই। তখনও যদি ওর স্বভাব ভালো না হয়, একই বাড়িতে থাকলেও যদি আবারও এরকম প্রতিশোধ পরায়ণ হয়ে কারো কোনো ক্ষতি করেন। শাপলা শালুককে তিনি নিজের মেয়ের মতো দেখেছেন। আফিফা আর ওদের মধ্যে কখনো বিভেদ করেননি। তেমনই ব্যবহার করেছে হাসনা আর তার ছেলে মেয়েদের সাথে। 3 যা বোনের মতো ছিলেন। কেউ কখনো কারো বাচ্চাকে বাঁকা চোখে দেখেনি। সেখানে শাপলা শালুকের কোনো ক্ষতি হলে তার কলিজায় গিয়ে লাগবে, এটাই স্বাভাবিক। আর এটা স্বাভাবিক বলেই তেমনি হাসনা বেগম আদনানকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কাউকে বলছেন না। মায়ার বন্ধনের মতো কঠিন কোনো শিকল কি এই দুনিয়ায় আছে আর? বাজারে একটা রুমের বাসা ঠিক করে ফয়েজ সাহেব ভ্যান নিয়ে এলেন বাড়িতে। ভ্যান চালককে সাথে নিয়ে নিজের সব কিছু ভ্যানে তুললেন। বিদায় বেলায় হাসনা বেগম শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বিলাপ শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে অবচেতন হয়ে গেলেন প্রায়। তারপর হুঁশ ফিরতে স্বামীকে চিৎকার করে বললেন, আমি যাব না। আমি এই সংসার ছেড়ে, আব্বা মা ভাবিদের ছেড়ে কোথাও যাব না। এই বাড়ির প্রতিটি দেয়ালে, প্রতিটি ইটের কণার মধ্যে আমি ভালোবাসার ছবি দেখেছি। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। নুরুল ইসলাম সাহেব পুত্রবধূর সামনে দাঁড়িয়ে বললেন, পাগলামি করো না বৌমা, আমাদের সবার জন্য ভালো হবে এটা। আমার নাতনিরা নিরাপদে থাকবে। হাসনা বেগম বললেন, আমি পারবো না আব্বা, আমি মরেই যাব। একা একা আমি থাকতে পারবো না। রোজ সকালে সবার জন্য নাস্তা বানানো, মায়ের সুপারি কেটে দেওয়া, সবাইকে বেড়ে খাওয়ানো, অলস বিকেলে সবাই মিলে গল্প করা, কাজ করা নিয়ে পরিবারের সাথে অভিমান করা, বড় ভাবি রান্নাঘরে দেরিতে আসলে মুখ ফুলিয়ে রাখা, মায়ের জন্য অল্প জালেও অল্প মশলায় আমি ছাড়া কে রান্না করবে আব্বা? বড় বাবের মাথা ব্যথা শুরু হলে আমি না থাকলে কে তার মাথা মালিশ করে দিবে? এই যে ফরিদা এত বড় হয়েছে, এখনো পায়ের নখ সুন্দর করে কাটতে পারে না। আমি না থাকলে কে ওর পায়ের নখ কেটে দিবে সুন্দর করে?
রাত বিরাতে ছেলেমেয়েরা পড়তে বসলে যখন বলবে ছোট চাচির হাতের নুডলস খাবো, পাস্তা খাবো, তখন কে বানিয়ে দিবে ওদের? বড় ভাবি চুলার পাশে বেশিক্ষণ থাকতে পারেন না, গরমে তার মাথা ব্যথা করে। ফরিদা এখনো রান্নার লবণ ছাকতে জানে না। মতির মা তরকারি কাটতে গেলে বছর লাগিয়ে দেন। আমি না থাকলে তো বড় ভাবিকে সারাক্ষণ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে। ফরিদা লবণ কম বেশি বুঝবে না। আমি কিভাবে যাব আব্বা? আমার যে কত দায়িত্ব আছে এই বাড়ির সবার প্রতি। স্বার্থপর মানুষের মতো কিভাবে নিজের সুখ, নিজের ভালো থাকার কথা চিন্তা করে সবাইকে ছেড়ে যাব আব্বা? আমার তো আব্বা আম্মা মারা গেছেন, আপনারাই আমার আব্বা আম্মা। আমি যে মন ভরে আব্বা আম্মা বলে ডাকতে পারবো না। নিজের মাকে মনে পড়লে আম্মার পায়ের পাশে গিয়ে বসে থাকতে পারবো না। আমি এত কিছুর অভাব সহ্য করতে পারবো না আব্বা। কেউ কোনো কথা বলতে পারলো না। সবার কপাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। ফয়েজ আহমেদ স্ত্রীকে কোনোভাবে বুঝাতে পারলেন না। সকালে হাসনা বেগম যুক্তি দেখিয়েছে, সব যুক্তি তিনি হাসনাকে দেখালেন। হাসনা তাকে ধমকে দিয়ে চুপ করিয়ে দিয়েছে। অবশেষে বেঞ্চ চালককে বিদায় করে দেওয়া হয়েছে। আদিবা বেগম হাসনা বেগমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আছেন, যেন ছেড়ে দিলেই হাসনা বেগম হারিয়ে যাবে। যৌথ পরিবারে থাকা মানুষগুলো জানে শূন্যতা কেমন পীড়াদায়ক। একই সাথে একই ছাদের নিচে যে মানুষের সাথে বছরের পর বছর কাটানো হয়, সেই মানুষটা যখন আলাদা হয়ে যেতে চায় তখন বুকটা ফেটে যায় যন্ত্রণায়। এক শূন্যতা এসে গ্রাস করে বুকের ভেতরটা পাথরের মতো ভারী মনে হয়। শালুকের পরীক্ষা শেষ হবার পর দেখলো মেজো চাচা দাঁড়িয়ে আছে। এই মানুষটা এখন তার শ্বশুর। ভাবতে শালুকের কেমন লজ্জা লাগছে। মেজো চাচা শালুকের জন্য আইসক্রিম কিনলেন, চিপস কিনলেন, একটা 7 আপ কিনলেন হাফ লিটারের। শালুকের কেমন কান্না চলে এলো। তার পিএইচসি জেএইচসি পরীক্ষার সময় একদিন বড় চাচা, একদিন মেজো চাচা, একদিন নিজের বাবা যেতেন তার সাথে। প্রতিদিন হল থেকে বের হলে দেখতো সবাই এটা ওটা হাবিজাবি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে তার জন্য। আজ আবারও শালুকের মনে হলো সে ভীষণ ছোট এখনো। মেজো চাচা শালুককে আগে আইসক্রিম খেতে দিলেন, তারপর দুজনে মিলে গল্প করতে করতে বাড়ি ফিরল। চাচার থেকে শালুক জানতে পারলো তারা বাড়ি ছেড়ে যাচ্ছে না কোথাও। শুনে শালুকের স্বস্তি হলো। শালুক জানে এমনিতেও সে বাড়িতে বেশি দিন থাকতে পারবে না, বছরে 1-8বার আসবে হয়তো। ধ্রুব আগেই বলে রেখেছে ইন্টারে ঢাকায় ভর্তি করাবে শালুককে। তখন কালে ভদ্রে বাড়িতে আসতে পারবে হয়তো। তার জন্য এভাবে বাড়ি থেকে বাবা মা আলাদা হয়ে যাবে, এটা শালুক কিছুতেই মেনে নিতে পারতেছিল না। এখন চাচার কথা শুনে সে ভারমুক্ত হলো যেন। আদনানের বাবা নুরুল ইসলাম সাহেবকে নিয়ে আদনানের রুমে গেলাম। তারপর সোজা সাপটা জিজ্ঞেস করলো, তুই কেন গত রাতে এরকম কাজ করেছিস? তার স্পষ্ট কারণ বল এই মুহূর্তে। তা যদি না বলিস তবে আমি নিজ হাতে তোকে পুলিশের হাতে তুলে দেব নারী নির্যাতনের মামলা দিয়ে। আমি ভুলে যাব তুই আমার ছেলে। আদিবা বেগম নিজেই স্বামীকে বলেছেন ছেলেকে এই কথা বলতে। হয় সে তার উদ্দেশ্য পরিষ্কার করে বলবে, আর নয়তো তিনি ছেলেকে জেলে পাঠিয়ে দেবেন। নিজের ছেলে বলে বারবার তার অপরাধ ক্ষমা করে দিলে আল্লাহর কাছে তিনি সবচেয়ে বড় অপরাধী হিসেবে গণ্য হবেন। শালুকের জায়গায় যদি আফিফা থাকতো তখন কি তিনি চুপ করে সহ্য করতে পারতেন? হাসনার জায়গায় তিনি থাকলে কিছুতেই কি মুখ বুজে সহ্য করতে পারতেন? পারতেন না কিছুতে। বাবা আর দাদার কথাকে আদনান তেমন গুরুত্ব দিল না। আদিবা বেগম নিজে থানায় গেলেন শালুককে নিয়ে। সন্ধ্যাবেলায় পুলিশ এলো একটা জিপে করে। 10 মিনিটের মধ্যে আদনানকে ধরে নিয়ে গেল। শালুকের সামনে দিয়ে যাবার সময় আদনান কেমন ভরসাহীন চোখে শালুকের দিকে তাকালো। সেই চোখে হয়তো মিশেছিল হতাশা, না পাওয়া ক্ষোভ, প্রতিহিংসা। আদনানকে পুলিশ ধরে নিয়ে গেছে, এতে যেন কারো কোনো সমস্যা নেই। সবাই কেমন রিল্যাক্স মুডে আছে, বিশেষ করে বড় চাচি যেন একেবারে নির্বারাজ। অন্য দিনের চাইতে আজকে তাকে বেশ প্রফুল্ল লাগছে। সবাই মিলে চা খেলেও ঝালমুড়ি খেলো। এরপর রাতে রান্না বসাতে গেল 3 জা মিলে। শালুক পড়তে বসলো। একটু আগে ধ্রুবর সাথে কথা বলেছে, ধ্রুবকে সব জানিয়েছে শালুক। ধ্রুব সব শুনে বলল, অন্তত তোমার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত যাতে থানায় আটকে রাখে তাহলেই আমি নিশ্চিন্ত।
নিশাকে পড়াতে যাওয়ার সময় ধ্রুব কিছুক্ষণ ভেবে চিন্তে নিল। আজ যদি নিশা আগের দিনের মতো করে তবে ধ্রুব আজকে টিউশনি ছেড়ে দিবে বলে সিদ্ধান্ত নিল। টাকার মায়া করে নিজেদের সম্পর্কের মধ্যে ধ্রুব তৃতীয় ব্যক্তির আগমন কিছুতেই সহ্য করবে না। না হয় খুব অভাবে দিন কাটাবে স্বামী স্ত্রী দুজনে, তবুও যেই কারণে নিজেদের সম্পর্কে ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে সেই রিস্ক ধ্রুব নেবে না। নিশা আজও আগেই এসে বসে আছে। ধ্রুব গিয়ে চেয়ারে বসলো। তারপর হিসাব বিজ্ঞান বই করে নিশাকে গম্ভীর মুখে বলল, এই অঙ্কটা করো, গতকাল একটা করিয়েছি এটার মতোই। নিশা ড্রয়ার থেকে একটা বক্স বের করলো। তারপর ধ্রুবর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। ধ্রুব রাগী স্বরে জিজ্ঞেস করলো, কি এটা? নিশা মাথা নিচু করে বলল, একটা ফোন, আমার বাবা পাঠিয়েছেন আপনার জন্য। ধ্রুব নিশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার বাবা কি আমাকে দেখেছেন কখনো? আমাকে চেনেন তিনি? নিশা ভয় পেয়ে গেল। তারপর বলল, চেনেন তো, আম্মু তো বলেছেন আপনার কথা বাবাকে। ধ্রুব জিজ্ঞেস করলো, তোমার জন্য ফোন উনি কেন পাঠাবেন? আমার জন্য ফোন উনি কেন পাঠাবেন? নিশা বলল, আপনার ফোনটা তো বাটন ফোন, তাই পাঠিয়েছেন। ধ্রুব জিজ্ঞেস করলো, আমার বাটন ফোন, সেটা তোমার বাবা কিভাবে জানেন? নিশা ঘামতে লাগলো। ধ্রুব তাকে এত প্রশ্ন করবে সে বুঝেনি। এটা মূলত তার জন্য পাঠিয়েছে। সে ধ্রুবর হাতে বাটন ফোন দেখে সে ঠিক করে রেখেছে এই ফোনটা ধ্রুবকে গিফট করবে। সে দিচ্ছে বললে নিশ্চয়ই ধ্রুব নেবে না। নিশা জানে, তাই বাবার কথা বলল। ধ্রুবর প্রশ্ন শুনে নিশা বলল, আম্মু বলেছে বাবাকে। ধ্রুবর সাথে সাথে নিশার মাকে ডাকতে লাগলেন। নিশার মা আফসানা বেগম উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে স্যার? ধ্রুব হেসে জিজ্ঞেস করল, এটা নিশার ফোন না আনটি? আফসানা বেগম বললেন, হ্যাঁ স্যার, গত পরশু পাঠিয়েছে ওর বাবা ওর জন্য। গত মাসে ওর বাবাকে বলেছিল ওর জন্য একটা ফোন দিতে। নিশা বইয়ে চমকে উঠল, তড়িঘড়ি করে বলল, কি বলছো আম্মু? এটা তো তুমি বলেছিলে বাবাকে স্যারের জন্য একটা ফোন পাঠাতে। স্যারের হাতে একটা বাটন ফোন দেখে আফসানা বেগম হতভম্ব হয়ে গেলেন। বুঝতে পারলেন মেয়ে কেন গড়বড় করছে, তাই আমতা আমতা করে বললেন, না মানে হ্যাঁ, আমি বলেছিলাম আসলে। আপনি নিন না ফোনটা। ধ্রুব হেসে ফেলল। নিশার মা যে মিথ্যা বলেছে তা সে স্পষ্ট বুঝতে পারল। হেসে বলল, দেখুন আন্টি, আমি এখানে নিশাকে ফ্রিতে পড়াচ্ছি না, পড়ানোর বিনিময়ে বেতন নিচ্ছি। আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট। আমার বাটন ফোনেই চলে। অ্যান্ড্রয়েড ফোনের যেদিন প্রয়োজন মনে হবে সেদিন আমি নিজেই কিনে নেব। কারো অনুগ্রহ আমার কখনোই সহ্য হয় না। আমার যা আছে তাই আমার জন্য যথেষ্ট। আমি আন্তরিকভাবে দুঃখিত আন্টি, এই ফোনটা আমি নিতে পারছি না। আর আরেকটা কথা, আমি আগামীকাল থেকে আর আসবো না নিশাকে পড়াতে। আপনি প্লিজ অন্য টিচার দেখবেন ওর জন্য। আমি এখন আসছি। আসসালামু আলাইকুম। নিশার মা কিছু বুঝে ওঠার আগে ধ্রুব বাসা থেকে বের হয়ে গেল। রাস্তায় এসে ধ্রুব স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর হঠাৎ করে শালুককে কল দিল। শালুক হ্যালো বলতেই ধ্রুব বলল, আমি তোমাকে ভালোবাসি শালুক। আমি তোমাকে ভীষণ 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 ভালোবাসি। আজীবন আমি তোমাকে ভালোবাসবো শালুক। তুমি সারা জীবন আমার হয়ে থেকো। আমি প্রমাণ করে দিব, এক নারীতে আবদ্ধ থাকে যে পুরুষ, সেই পুরুষের চাইতে সুখী আর কেউ নেই। আমি তোমাকে ভীষণ রকম ভালোবাসি। তারপর শালুককে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। আনন্দে শালুকের দু চোখ টলমল করতে লাগলো। মনে হলো এই পৃথিবীতে সে সবচেয়ে সুখী মেয়ে, যার এরকম একটা স্বামী আছে যে তাকে ভীষণ ভালোবাসে। শালুকের সব পরীক্ষা শেষ হতে 15 দিন সময় লাগলো। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শোরুম থেকে বের হয়েই ধ্রুব গাড়িতে উঠলো। শালুককে আগেই বলে রেখেছে রেডি হয়ে থাকতে। শালুকের কেমন শূন্য শূন্য লাগছে চলে যাবার কথা শুনে। আবার কবে আসবে কে জানে। কতদিন হয়ে যাবে কারোর সাথে আর দেখা হবে না, বাবা মাকে দেখা হবে না। স্কুল থেকে ফিরে শালুক উদাস হয়ে বসে রইল। মনমরা হয়ে ভাবতে লাগলো সবার কথা। আজ চলে গেলে আবার কবে সবার সাথে দেখা হবে কে জানে। আর এসএসসি পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তো আর আসা হবে না বাড়িতে। এভাবে কি আর পারবে সবার সাথে সময় কাটাতে? কিছু সময় জীবন থেকে একবার চলে যাবার পর হাজারো সময় সুযোগ এলেও আর সেই মধুর সময়টা আর আসে না।
কোনো একদিন শালুকেরও সময় হবে, বৃদ্ধ বয়সে অফুরন্ত সময় থাকবে, তখন এভাবে বিপদে ফেলার মতো কেউ থাকবে না, কাউকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। কিন্তু এই যে এখন বাবা মা চাচা চাচি দাদা দাদি আছে, এরা সবাই কি থাকবে? তখন কি মানসিকতা এখানকার মতো থাকবে? এসব ভাবতে ভাবতে শালুকের চোখের কোণ ভিজে গেল। শাপলা কলেজ থেকে এসে শালুকের পাশে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শালুক বোমকে ধরে কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে বলল, আজকে চলে যাব আপা, ধ্রুব ভাই আসতেছে আমাকে নিতে। শাপলার ভীষণ মন খারাপ হলো শুনে। বোনের চোখের জল মুছে দিয়ে বলল, আমাদের ভাগ্যটা এরকম কেন বলতো? কত হাসি খুশি ছিলাম আমরা, কত সুখী ছিলাম আমরা সবাই, অথচ একটা জ্বরে আমাদের সব লণ্ডভণ্ড হয়ে গেছে। সবার মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। নয়না আপাও আসে না, আফিফা আপার বড় আপাকে আসতে দেয় না। তুই চলে গেলি কত দূরে, আমি একেবারে একা হয়ে গেছি রে। নিজেকে বড় নিঃসঙ্গে লাগে এখন। মনে হয় এক মরুভূমিতে একা বেঁচে আছি। মা চাচিরা সবাই সবার কাজে ব্যস্ত, দিবা ছোট মানুষ, ও ওর মতো থাকে। নিজেকে মনে হয় একা নিঃসঙ্গ তাল গাছের মতো। আর ডানা থাকলে আমিও উড়ে যেতাম, এখন ডানার অভাবে একা দাঁড়িয়ে আছি। আমাকে ছেড়ে তোরা সবাই চলে গেলে নিজ নিজ ঠিকানায়। শালুকের মন খারাপ হলো আরও বেশি বোনের কথা শুনে। আসলেই তো ধ্রুবর সাথে তো তার দিন কেটে যায়। শাপলা একা বাড়িতে থাকি কিভাবে, ওর কেমন লাগে জানি। শাপলা বলল, আয় তোর ব্যাগ গুছিয়ে দে। দুবোন মিলে ব্যাগ গুছাতে লাগলো। রান্নাঘরে হাফসা বেগম ভীষণ ব্যস্ত। ধ্রুবর পছন্দের খাবার রান্না করছেন তিনি, বক্সে ভরে সব দিয়ে দিবেন। ধ্রুব যে বাড়িতে এক গ্লাস পানিও খাবে না তা তিনি জানেন, তাই গড়ি করছেন। তার সাথে হাতে হাত লাগিয়ে সবাই কাজ করছে। আদিবা বেগম দুধ ফুলিয়ে পিঠা বানাচ্ছে। সবাই ভীষণ ব্যস্ত। দুবু এলো রাত 10টার দিকে, এসে দেরি করলো না আর। সবার সাথে দেখা করে কথা বলে শালুকের হাত ধরে বের হয়ে এলো। শালুক নীরবে অশ্রুপাত করছে, তাও দেখল ধ্রুব, কিন্তু কিচ্ছু বলল না। প্রতিটি মেয়ের জন্যই এই মুহূর্ত ভীষণ বেদনাদায়ক। এই সময়ে তাকে যদি বলা হয় এত কান্নার কি আছে, তবে তা হলো চরম অমানবিকতা। এই সময়টা প্রতিটি মেয়ের জন্য খুবই লাজুক সময়। তাদের মন তখন অল্পতেই আঘাত পায়। রিকশায় বসে ধ্রুব শালুকের মাথা নিজের বুকে নিয়ে বলল, আমি বুঝতে পারছি তোমার খুবই মন খারাপ লাগছে শালুক। আমিও জানি তোমাকে আরও কয়েকটা দিন থাকতে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার দিকটা তুমি একবার ভেবে দেখো শালুক। আদনান যে কোনো সময় বের হয়ে আসতে পারে। তারপর তোমার যদি কোনো ক্ষতি করেও, আমার জায়গায় তুমি নিজেকে দাঁড় করিয়ে একবার ভেবে দেখো আমি কি ভুল করেছি না ঠিক করেছি। আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না শালুক। 1% রিস্কও আমি তোমাকে নিয়ে নিতে পারবো না। তবুও যদি তোমার মনে হয় আমার কাজটা ভুল হয়েছে, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত শালুক। শালুকের বিপরীতে কিছু বলতে পারল না। ধ্রুব ভুল কিছু বলেনি। রিকশা থেকে নেমে দুজন বাসে উঠল। ধ্রুব শালুককে সিটে বসিয়ে দিয়ে নেমে গিয়ে বার্মিজ আচার, তেঁতুলের আচার, চিপস, জুস, কেক কিনে আনলো। চলন্ত গাড়িতে শালুক ঘুমিয়ে পড়ল ধ্রুবর কাঁধে মাথা রেখে। ধ্রুবের মনে হলো কত লক্ষ কোটি বছর পর যেন পার হয়ে গেছে এর মধ্যে। শালুক তার থেকে দূরে ছিল। আজ বহুদিন পর ধ্রুবের মনে হলো প্রাণ পাখি তার খাঁচায় ফিরে এসেছে। শালুকের কপালে একটা আলতো করে চুমু খেলো ধ্রুব। শীতে শীতে শালুক ধ্রুবকে জড়িয়ে ধরল। হুডির জিফার খুলে ধ্রুব শালুককে ভিতরে টেনে নিয়ে হুডি দিয়ে ঢেকে দিল। ভোর রাতে নিজেদের বাসায় এসে পৌঁছালো দুজনে। শালুক বিছানায় শুতেই ঘুমিয়ে গেল। বাকিটা সময় ধ্রুব আর ঘুমাতে পারল না। বাড়ি থেকে দেওয়া খাবারের বক্সগুলো বের করে সব গরম করে রাখলো। একটা ফ্রিজের যে ভীষণ প্রয়োজন তা আবারও অনুভব করলো ধ্রুব। অ্যাকাউন্টে প্রায় 42,000 টাকার মতো আছে। ধ্রুব ঠিক করলো আজকে দিনেই একটা ছোট্ট ফ্রিজ কিনে আনবে। শালুক ঘুম থেকে উঠে দেখে ধ্রুব নেই, চলে গেছে নিজের কাজে। খাবার রেডি করা। বাড়ি থেকে গরুর মাংস রান্না করে দিয়েছে হাসনা বেগম। ধ্রুব রুটো বানিয়ে রেখেছে। হাত মুখ ধুয়ে শালুক খেয়ে নিল। খাওয়ার পর আপনাতেই আজ বই নিয়ে বসে গেল পড়তে। ধ্রুবর এত কাজ করা দেখে শালুকের মনে হলো ধ্রুবর এত পরিশ্রমের প্রতিদান হিসেবে হলেও তার ভালো রেজাল্ট করতে হবে। সারাদিন কাজ করার পরেও যে মানুষটা তাকে এত যত্ন করে পড়ায়, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এর চাইতে উত্তম বিকল্প আর কিছুই নেই শালুকের। ধ্রুব বাসায় ফিরল রাতে। নিশার মায়ের মধ্যে অনেকবার কল দিয়েছে, কিন্তু ধ্রুব রিসিভ করেনি। শালুক অবাক হলো ধ্রুবকে আজ তাড়াতাড়ি ফিরতে দেখে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার আরেকটা টিউশনি আছে না?
ধ্রুব হেসে বলল, ওটা ছেড়ে দিয়েছে। শালুক বুঝতে পারলো না কেন ছেড়ে দিয়েছে, কিন্তু আর কিছু জিজ্ঞেসও করলো না। ধ্রুব শোরুমের ইউনিফর্ম চেঞ্জ করে বলল, তুমি একটু বাজারের ব্যাগগুলো খুলে রাখো, আমি গোসলটা সেরে নিই। ফ্রিজ কিনেছি একটা, আমার ফোনে কল আসলে রিসিভ করিও। বাসার সামনে এসে ওনারা কল দিবেন। শালুক চোখ বড় করে তাকালো, তারপর বলল, এই শীতের মধ্যে গোসল করবেন? ধ্রুব হাসলো। ধ্রুবর লাজুক হাসি দেখে শালুক ব্রু কুঁচকে তাকালো। শালুককে পিছন থেকে জড়িয়ে ধরে ধ্রুব বলল, কৃতজ্ঞতা প্রকাশ করো বোকাফুল, তোমাকে যে খুব সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করার কষ্ট দিচ্ছি না, আমার অভ্যাস আছে। শালুক বুঝতে পারল না ধ্রুবর কথা। ধ্রুব বাথরুমে ঢুকে যাওয়ার পর শালুক বুঝলো ধ্রুব ঠিক কী বলেছে। এমনিতে আগে থেকে শালুক একটু একটু জানতো, কিন্তু এবার বাড়ি যাবার পর দাদি তাকে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে অনেক কথা বলেছে। সেসব শুনে শালুক লজ্জায় রক্তিম হয়ে গেছে। আজ ধ্রুবর মুখে এই কথা শোনার পর শালুকের নিজেকে ভীষণ বোকা মনে হলো। আসলেই সে বোকা। ধ্রুব তাকে এমনি এমনি বোকা ফুল বলে না। লজ্জায় শালুকের কান গরম হয়ে উঠল। ধ্রুবর কল এলো সেই সময়। ধ্রুব জিজ্ঞেস করলো বাথরুম থেকে, কে কল দিয়েছে? শালুক বলল, নাম সেভ নেই, আননোন নাম্বার। ধ্রুব গায়ে সাবান মাখতে মাখতে বলল, রিসিভ করে কথা বলো, আমাদের ফ্ল্যাটের নাম্বার বলে দাও, আমি বের হচ্ছি। শালুক রিসিভ করতে ওপাশ থেকে নিশা কান্না করতে করতে বলল, স্যার কেন চলে গেলেন এভাবে? আমি কি অপরাধ করেছি স্যার? আমি থাকতে পারবো না আপনাকে না দেখে, প্রমিস করছি স্যার, আর কখনো আপনার কথার অবদ্ধ হব না। আপনার যেভাবে পছন্দ আমি সেভাবেই চলবো। আম্মু আমাকে খুব বকেছে, আপনি আর আসবেন না শুনে। আর এরকম হবে না স্যার, প্লিজ আপনি আসুন। শালুক হতভম্ব হয়ে শুনতে লাগলো সব। ধ্রুবের স্টুডেন্ট ছেলে নাকি মেয়ে তা শালুক কখনো জানতে চায়নি, ধ্রুবও কখনো বলেনি। শালুক ভেবেছে ছেলে স্টুডেন্ট, কিন্তু মেয়ে স্টুডেন্ট জানতে পেরে শালুকের হাত পা কেমন কাঁপতে লাগলো। ভয়ে শালুক কল কেটে দিল। লুঙ্গি পরে ধ্রুব বের হয়ে এলো, চুল মুছতে মুছতে বলল, কি বললো ওরা এসেছে? শালুক মাথা নিচু করে বলল, আপনার স্টুডেন্ট কল দিয়েছে, আপনি তাকে পড়াতে চাচ্ছেন না বলে খুব কষ্ট পাচ্ছে সে। শালুকের কথায় ধ্রুব বিষাদের সুর শুনতে পেল। মুচকি হেসে শালুককে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো শালুক, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কোনো পিছুটান নেই। আমার জন্য কে কষ্ট পেলে, কে মরে গেল, সেসবে আমার কিছুই যায় আসে না, কিচ্ছু না। আমার মাথা ব্যথা শুধু আমার বোকা ফুলকে নিয়ে। আমার জন্য সে কষ্ট না পেলেই হলো। ওর নাম নিশা, 3 মাস পড়িয়েছি ওকে আমি। মেয়েটা আমি বলেছি ও বিবাহিত, ওর সামনে বসেও তোমার সাথে কথা বলেছি, কিন্তু ও বিশ্বাস করতে চাইছে না, এজন্য ওকে পড়ানো বন্ধ করে দিয়েছি। এজন্য তুমি যদি আমাকে ভুল বুঝে মন খারাপ করে থাকো, তবে আমার চাইতে কষ্ট আর কেউ পাবে না। শুধুমাত্র তোমার আমার মধ্যখানে তৃতীয় ব্যক্তি হিসেবে নিশা যাতে না ঢুকতে পারে, তার জন্যই আমি ওর থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। এরপর আমার আর কি করার আছে বলো? শালুক সলসল চোখে তাকিয়ে রইল ধ্রুবর দিকে, তারপর বলল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমার খুব খারাপ লেগেছে, কেন লেগেছে জানি না, তবে আজ এটুকু অনুধাবন করতে পেরেছি। আদনানের কথা শুনলে আপনার কাছে কেমন কষ্ট লাগতো। এতদিন আপনার সেই কষ্ট আমি অনুভব করতে পারতাম না, কিন্তু আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি সেই যন্ত্রণা। আমি ছাড়া যেমন আপনার আর কেউ নেই, আজ এই মুহূর্তে ভীষণভাবে অনুভব করছি আপনি ছাড়া আমারও এই পৃথিবীতে একান্ত আপন বলে কেউ নেই। আমি আপনাকে হারাতে পারবো না। শালুক নিজেই ধ্রুবকে জড়িয়ে ধরল। শালুকের কান্না দেখে ধ্রুব ওর চুলে হাত বুলিয়ে দিল। তারপর শালুকের মুখ উপরের দিকে তুলে একটা চুমু খেলো। সারা শরীর কেঁপে উঠল শালুকের, মনে হলো বৈদ্যুতিক শক খেয়েছে সে। শালুক নিজে আরো শক্ত করে জড়িয়ে ধরল ধ্রুবকে। সেই চরম রোমান্টিক মুহূর্তে নিষ্ঠুরের ন্যায় ধ্রুবর কল এলো, ফ্রিজ নিয়ে এসেছে। লজ্জা পেয়ে শালুক বারান্দায় ছুটে গেল। চলবে তো ভিউয়ার্স, কেমন লাগছে শালুক আর ধ্রুবর দুষ্টু মিষ্টু ছোট সংসারটা, একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।